আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি আজদাহা গল্প, লেখিকা সাবিলা সাবির, পর্ব সংখ্যা 19। জ্যাসপার ল্যাব থেকে ধীর পায়ে গ্লাস হাউসে ফিরে এলো। বিছানায় গা এলিয়ে দিয়ে তার প্রশান্তি মিলল না। মাথার ভেতরে তীব্র যন্ত্রণার প্রবাহ মস্তিষ্কে ক্ষতবিক্ষত করছে। শক্তিশালী শরীরে ক্লান্তি না থাকলেও এই অসহ্য মাথা ব্যথা তাকে ভেতরে ভেতরে নিঃশেষ করে দিচ্ছে। ঘরে প্রবেশের আগে সে অ্যাকোয়ারাকে আদেশ করেছিল কফির জন্য, যাতে হয়তো কিছুটা স্বস্তি পাবে। অন্যদিকে অ্যাকোয়ারা প্রিন্সের কফি তৈরি করে দোতলায় যাচ্ছিল। ঠিক তখনই আলবিরা তার পথ আটকায়। অ্যাকোয়ারা, শোনো, একটা দরকারি কথা ছিল। আলবিরার কণ্ঠে চিন্তার আভাস। অ্যাকোয়ারা কিছুটা থেমে প্রশ্ন করে, কিন্তু প্রিন্স তার কফি নেওয়ার জন্য আদেশ করেছে, আগে কফিটা দিয়ে আসি। আলবিরা একটু থেমে গম্ভীর মুখে বলল, তোমার যেতে হবে না, ওই মানবী মেয়েটাকে পাঠাও, ওকে আদেশ দাও। অ্যাকোয়ার মুখে একটু কৌতূহল ফুটে ওঠে, তবে সে আলবিরার সিদ্ধান্ত মেনে নেয়। ঠিক আছে, যেমন তুমি বলছো। অ্যাকোয়ারা ফিওনাকে ডেকে নিয়ে আসে, কফির কাপ তার হাতে ধরিয়ে দেয়। ফিওনা ভেতরে অজানা শঙ্কায় ভরা। কফি হাতে ধরে দাঁড়িয়ে থাকে, বুঝে উঠতে পারছে না তাকেই কেন বারবার জ্যাসপারের সামনে পাঠানো হয়। অ্যাকোয়ারা কড়া কণ্ঠে বলল, ফিওনা, প্রিন্সের কফিটা পৌঁছে দাও, সাবধানে, একটু যেন না পড়ে যায়। এটাতে আয়ুর্বেদিক মিশিয়েছি, ওনার মাথা ব্যথা তাই। ফিওনা খানিকটা অস্থির মনে প্রশ্ন করে, কিন্তু আমি না গেলে হয় না আজকে? অ্যাকোয়ারা একটু বিরক্তির সুরে বলে, আলবিরার নির্দেশ খেলাপ করার জায়গা নেই, কফিটা নিয়ে যাও, আর মনে রেখো প্রিন্সের সামনে সাবধানে থাকবে। ফিওনা মুখে কিছু না বললেও তার মন দুশ্চিন্তায় ভারী হয়ে ওঠে। তবে সে ধীরে ধীরে কফির কাপ নিজের হাতে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে যায়। সেই অনিশ্চয়তার মাঝে নিজের সাহস শক্তিকে ধরে রাখে। ফিওনা নিঃশব্দে করিডোর পেরিয়ে চলছে। প্রতিটি পদক্ষেপে তার হৃদস্পন্দন বেড়ে চলেছে। আজকের সেই ভয়ালু চুম্বনের ঘটনার পর সেই অগ্নি সদৃশ্য প্রান্তরের দানবটির মুখোমুখি হওয়াটা ভীষণ অস্বস্তিকর। তবুও হাতে কফির কাপ ধরা অবস্থায় নিজের শঙ্কাকে নিবৃত্তি করে জ্যাসপারের কক্ষের সামনে এসে দাঁড়ালো। দরজাটা স্লাইডিং হয়ে খুলে গেল। রাতের নিস্তব্ধতা ভেদ করে চাঁদের আলো কক্ষে প্রবেশ করছে, সারা ঘরকে এক অপার্থিব আলোকময় রঙিয়ে তুলেছে। জ্যাসপারের বিছানায় আড়মোড়া ভেঙে শুয়ে আছে, এক পায়ের উপর অন্য পা তুলে রেখেছে, একটি হাত অবহেলায় চোখের উপর। তার উন্মুক্ত বক্ষ শার্টহীন, শক্তিশালী পেশিগুলো প্রদীপ্ত চাঁদের আলোয় আরো ঝলমল করছে। চাঁদের স্নিগ্ধ আলোতে তার সিক্স প্যাক আবির্ভূত হয়। হাতে ফুটে উঠেছে ভেনাসের মতো নীলচে সবুজ শিরা। ফিওনার দৃষ্টি থেমে যায়। কোনো কথা নেই, কোনো শব্দ নেই। সে নীরবতা ভেদ করে দাঁড়িয়ে থাকে। সে অপর এক সত্তার সামনে স্থির। তার অন্তরের গভীরে মিশে থাকা দ্বিধা আর সংযম তাকে থামিয়ে রেখেছে। জ্যাসপার একটি জটিল ধাঁধা, যার সমাধানের অধিকার কেবল তার নিজের হাতে। ফিওনা নির্বাক বেখেয়ালি দৃষ্টিতে তাকিয়ে রইল। জীবনের প্রথম কোনো পুরুষের এমন খোলামেলা অনাবৃত শরীর দেখছে সে, তাও এমন এক শরীর যা স্বয়ং প্রকৃতির নিপুণ শৈল্পিক সৃষ্টি। ফিওনার দৃষ্টি আকর্ষণ এড়াতে চাইলেও বারবার তার চোখ গিয়ে আটকে যাচ্ছে সেখানে। অবাধ্য হয়ে প্রতিটি বিষেদ হারিয়ে যাচ্ছে। তার ঠোঁটগুলো শুকিয়ে আসে, হৃদয় হঠাৎ তীব্র গতিতে ধুকপুক করতে থাকে। এমন এক ধরনের অস্বস্তি আর মুগ্ধতার সম্মিলনে তার গাল লাল হয়ে উঠল। এই পুরুষটি, যে কিনা তার জন্য দুর্বোধ্য আর ভয়ঙ্কর এক প্রাণী, তার সৌন্দর্যে ফিওনার সমস্ত সংযমকে অকার্য করে দিয়েছে। জ্যাসপারের গম্ভীর কণ্ঠে ফিওনার মন ভেঙে গেল। কি হলো অ্যাকোয়ারা, চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? কফি কোথায়? ফিওনা মুহূর্তে বাস্তবে ফিরে এলো। নিজের মনে অস্থির হয়ে উঠছিল। নিজেই নিজেকে গালমন্দ করতে লাগলো। ছি, তুই এমন নির্লজ্জ কিভাবে হতে পারলি ফিওনা? ওই ড্রাগনটাকে এভাবে দেখার কি আছে? ফিওনা যখন মৃদু পায়ে এগিয়ে এসে টেবিলের সামনে কফির মগটি রাখলো, তখন জ্যাসপার চোখের উপর হাত রেখে অর্ধতন্দ্রে শুয়েছিল। হঠাৎ কোনো এক অদ্ভুত মিষ্টি সুবাস তার নাকে ভেসে এলো। এটা ছিল এক অচেনা ঘ্রাণ, আশ্চর্যভাবে উষ্ণ, কোমল আর এমন এক মাদকতায় ভরা, তার মস্তিষ্কের প্রতিটি স্নায়ু শিথিল হয়ে আসে। একটা মেয়েলি হরমোনাল ঘ্রাণ যা সূক্ষ্ম। ফিওনার শরীর থেকে ভেসে আসা এই ঘ্রাণটা কেমন উষ্ণ, কোমল আর খানিকটা ফুলের মতো সতেজ। এই এক ধরনের ম্যাগনোলিয়া ফুলের মিষ্টি সুবাস, মৃদু চন্দ্রগন্ধের মতো, যা প্রাকৃতিকভাবে শীতলতর। আচমকা এরকম অপরিচিত ঘ্রাণ নাকে আসতে জ্যাসপার তার হাত সরিয়ে ধীরে ধীরে চোখ মেলে তাকায়। সেই সুবাস বাতাসে ছড়িয়ে পড়েছে, ঠিক যেন ফুলের বনে বসে আছে সে, যেখানে প্রতিটি শ্বাসের সাথে ঘ্রাণটি তার শরীরের ভেতরে প্রবেশ করছে। ফিওনা সেখানেই দাঁড়িয়ে, নিরীহ ভঙ্গিতে, তবে তার শরীর থেকে ভেসে আসা সেই আকর্ষণীয় ঘ্রাণ জ্যাসপারের ইন্দ্রিয়কে
নতুন এক অনুভূতির সঞ্চার করলো। জ্যাসপার এক মুহূর্তের জন্য স্থির থেকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। ফিওনা থমকে দাঁড়িয়ে পড়ল। তার চোখে চোখ পড়ল জ্যাসপারের তীক্ষ্ণ গভীর দৃষ্টির। সেই দৃষ্টিতে এক অজানা স্রোত আছে যা ফিওনার অন্তরে প্রবেশ করে তাকে তুমুলভাবে কাঁপিয়ে তুলল। মুহূর্তে সে নিজের অবাক্ত লজ্জা আর দুর্বলতা চাপিয়ে অন্যদিকে তাকাতে চাইলেও পারল না। সেই দৃষ্টির মায়াবন্দী হয়ে রইল। ফিওনা থমকে দাঁড়িয়ে আছে। অদৃশ্য কোনো শক্তি তাকে পেছন টেনে রেখেছে। জ্যাসপার প্রথমে সামান্য অবাক হলো, তারপর তার চোখ দুটি ফিওনার দিকে নিবদ্ধ হলো ধীরে ধীরে। প্রতিটি ভাঁজে লুকানো রহস্য উন্মোচন করতে চাইলে পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত দৃষ্টিতে আবচ্ছন্ন করলো তাকে। ফিওনার গায়ে খয়েরি রঙের ফ্রক যা হাঁটু পর্যন্ত নেমে এসেছে, কাঁধ থেকে একটু নেমে আসা হাতা আর অনিচ্ছা এক ধরনের নাজুক সৌন্দর্য এনে দিয়েছে। তার বাদামি চুলগুলো খোলা আর চাঁদের আলোয় মোলায়েম ঝলক সেই চুলের প্রতিটি রেশমি সুতায় জীবন্ত আর বুনন এঁকে দিয়েছে। জ্যাসপার তাকিয়ে রইল তার মুখের দিকে, কোনো কথা না বলে, কিন্তু তার দৃষ্টির গভীরতার প্রশ্নের ঝড় বইছে। ফিওনার মনে হলো এই দৃষ্টির প্রতি ছোঁয়া তার মনের গোপনের আবরণকে খসিয়ে দিচ্ছে। অস্বস্তিতে সে এক পা পেছনে সরতে চাইল, কিন্তু সেখানে শিকল বেঁধে তাকে আটকে রেখেছে এই অনিশ্চিত মুহূর্ত। সে নিজেকে সংবরণ করতে চেষ্টা করলো, কিন্তু সেই মনস্টারের এই তীক্ষ্ণ অনুচ্চারিত দৃষ্টির সামনে নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলল। জ্যাসপার হঠাৎ গম্ভীর অথচ কোমল স্বরে প্রশ্ন করলো, এতক্ষণ ধরে কক্ষে চুপচাপ করে দাঁড়িয়ে আছো কেন? ফিওনা মুহূর্তে বিচলিত হয়ে উঠল। কি বলবে সে? কি ব্যাখ্যা করবে এই বিব্রতিকর সত্য যে এই অচেনা অথচ দুর্নিবার আকর্ষণীয় পুরুষের অনাবৃত শরীর তার দৃষ্টির দিকে বন্দী ছিল? এক অস্বস্তিকর অনুভূতিতে তার মুখ লাল হয়ে ওঠে। নিজের মনের মধ্যে একটা ক্ষীণ কণ্ঠস্বর তাকে পুনরায় গালমন্দ করছে। তবুও সে নিজেকে সংকলিত করে কিছু বলার চেষ্টা করে, তবে শব্দগুলো গলায় এসে আটকে গেছে। তার চোখ নিচে নামিয়ে ফেলা ছাড়া আর কোনো উপায় রইল না। নিজের এই দুর্বলতাকে জ্যাসপারের কাছ থেকে আড়াল করতে চাইছে। ফিওনার উত্তরের জন্য অপেক্ষা করে জ্যাসপার ধমকের স্বরে বলল, এই মেয়ে, তুমি সবসময় এমন কেন? কোনো কথার উত্তর দিতে পারো না? ফিওনার হৃদয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তার কণ্ঠস্বর কাঁপল না। আসলে আমি ভেবেছিলাম আপনি ঘুমিয়েছেন, তাই বিরক্ত না করে টেবিলে কফিটা রাখতে চেয়েছি। জ্যাসপার তখন বিছানা থেকে উঠে বসে পড়ল। পাশে থাকা কফির মগ হাতে তুলে নিল। উষ্ণ কফির ধোঁয়া বাতাসে ভাসতে লাগলো, আর সে কফির মগে চুমুক দিল। ফিওনার চোখ সেই মগের দিকে আটকে গেল। রক্তিম বেগুনি ঠোঁটগুলো কফির মগে স্পর্শ করছিল। এক অদ্ভুত আকর্ষণে ভরা দৃশ্য ছিল। সেই ঠোঁটগুলো যা গতকাল তার ঠোঁটে লেগেছিল এখন কফির সঙ্গে চুমুক দিচ্ছে। ফিওনার মনে অদ্ভুত দ্বন্দ্ব সৃষ্টি হলো। সে বুঝতে পারল না ঠোঁটজোড়া এত আকর্ষণীয়, অথচ এর স্বাদ এত জঘন্য তিক্ত। কফি শেষ করে জ্যাসপার মগটি ফিওনার হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নাও মগ, অ্যান্ড গো টু হেল নাও। ফিওনার মনের মধ্যে রাগের আগুন জ্বলে উঠল। সে মনে মনে চিন্তা করতে লাগলো, এই ড্রাগনটা নিজেকে কি ভাবে? হতে পারে সে ভেনাসের প্রিন্স, কিন্তু পৃথিবীতে সে একটা অ্যানিমেল ছাড়া আর কিছুই না। ফিওনার প্রতিক্রিয়ার সঙ্গে তার মুখাবয়বের ভঙ্গি প্রকাশ পেয়েছিল, বিরক্তি আর ক্ষোভ, এই সব একসাথে জমা হয়েছিল। ফিওনা কফির মগটা হাতে নিয়ে এক প্রকার হনহন করে বেরিয়ে গেল জ্যাসপারের কক্ষ থেকে। তার পদক্ষেপে এক ধরনের তীব্রতা ছিল যা জ্যাসপারের জন্য অবাককর ছিল। সে ভাবতে লাগলো, এভাবে হনহন করে ঘর থেকে বেরিয়ে যাওয়া তো আমার স্টাইল। ফিওনার এই আচরণ নতুন বার্তা নিয়ে আসছিল, যা জ্যাসপারের সঙ্গে তার সম্পর্কের মধ্যে একটা পরিবর্তন সূচিত করছিল। তার চোখে ছিল ক্ষোভের জ্বলন্ত শিখা, আর সেই শিখা জ্যাসপারকে বিদ্ধ করে যাচ্ছিল। ফিওনা চলে যাওয়ার সাথে সাথে সেই মেলি হরমোনাল মিষ্টি ঘ্রাণটাও হারিয়ে গেল। ঘরের বাতাস থেকে এক মুহূর্তে স্পর্শময়তা উবে গেল। জ্যাসপার এক প্রকার বিভ্রান্ত হয়ে পড়ল। তার মন খুঁজে ফিরছিল সেই স্নিগ্ধ সুবাসের উৎস। জ্যাসপারের অনুভূতি এখন আস্তে আস্তে গভীরতর হতে শুরু করেছে, কারণ তার লাভ ফাংশনটি ধীরে ধীরে সক্রিয় হচ্ছে। প্রথমবারের মতো ফিওনার শরীর থেকে বেরিয়ে আসা এক অদ্ভুত মিষ্টি ঘ্রাণ তাকে মোহিত করতে শুরু করেছিল। ফিওনার শরীরের এই ঘ্রাণ কোনো সাধারণ সুগন্ধির মতো নয়, বরং এটা ফুলের মৃদু সৌরভ আর গাঢ় মৌ মৌ সুবাসের সংমিশ্রণ, যা ঘিরে ধরে রেখেছিল জ্যাসপারকে। ঘ্রাণটি তার ভেতরে বায়ো রিসেপ্টরদের আস্তে আস্তে উত্তেজিত করছিল, তার মধ্যে এক ধরনের আসক্তি সৃষ্টি করছিল। এর আগেও ফিওনার কাছে কতবার গিয়েছিল, মনে মনে চিন্তা করতে লাগলো জ্যাসপার। তখন তো এমন কোনো ঘ্রাণ নাকে আসেনি, আজ হঠাৎ কি হলো? তার মনে প্রশ্নের খেলা চলতে লাগলো। এই মেয়ে কি আজ বিশেষ কোনো পারফিউম মেখেছে? জ্যাসপারের হৃদয়ে উকি দিল এক অদ্ভুত কৌতূহল। ফিওনার এই পরিবর্তন, তার শরীরের আশপাশের নিঃশ্বাসে ভাসমান সেই অচেনা ঘ্রাণ, মনের মধ্যে উড়ে বেড়ানো ভাবনাগুলো
অদৃশ্য এক আকর্ষণ তাকে আরো বেশি কৌতূহলী করে তুলছে। পরের দিন সকালে এক স্নিগ্ধ আলোতে ঘরটি উজ্জ্বল হয়ে উঠল। সূর্যের প্রথম কিরণগুলো আকাশের কোলে নেমে এসে সবকিছু নতুন করে সজীব করে দিয়েছে। ফিওনা আলতোভাবে ঘুম থেকে উঠল। চোখ মেজাজের নিঃসঙ্গতা কাটিয়ে দৃষ্টিতে আলো নিয়ে আসার চেষ্টা করছে। সেই মুহূর্তে অ্যাকোয়ারা তার রুমে প্রবেশ করলো দ্রুত চটপটে। ফিউ, তুমি উঠে গেছো? তাড়াতাড়ি করে নাস্তা তৈরি করতে হবে তো। ফিওনা অ্যাকোয়ার উত্তেজনা শুনে এক মুহূর্তের জন্য স্তম্ভিত হলো। নিজের মনকে একত্রিত করে সে উঠে পড়লো। হালকা ফ্রেশ হয়ে নাস্তা প্রস্তুতের কাজে অ্যাকোয়ার সাথে কিচেনে প্রবেশ করলো। দুজনের মধ্যে সজীবতা অনুভূতি ছিল। ফিওনার হাতগুলো ঘুরছিল রান্নাঘরের সামগ্রীতে। অ্যাকোয়ারা আনন্দের সাথে নির্দেশ দিচ্ছিল। প্যানের উপর ডিম ফাটানো, টোস্ট পোড়ানো, সবকিছুতে তাদের আলাপচারিতা আর হাসির ভঙ্গি ছিল। আজকের মেনু কি হবে? ফিওনা জিজ্ঞেস করলো প্যানের মধ্যে তেল ঢালতে ঢালতে। অবশ্যই প্যানকেক, অ্যাকোয়ার চোখে উত্তর দিল। তার চোখে উজ্জ্বলতা। তোমার হাতের যে মিষ্টি স্পর্শ, তা সবকিছু আরো সুস্বাদু হয়। ফিওনার কথাগুলো শুনে হাসলো। এই সহজ স্নিগ্ধ সকালে দুজনের মধ্যে বন্ধুত্বের বন্ধন আরো গভীর হতে লাগলো। রান্নাঘরের নিঃশ্বাসে তারা জীবনকে নতুন করে আবিষ্কার করছিল। ফিওনা হঠাৎ বলে বসলো, বলছিলাম যে অনেকদিন হয়েছে আমি ঠিক মতন গোসল করতে পারছি না ওই ছোট বাথরুমে। আজকে একটু হ্রদে গোসল করতে পারলে ভালো লাগতো, কি বলো? ফিওনার মুখে এমন প্রস্তাব শুনে অ্যাকোয়ারা কিছুটা হেসে বলল, ঠিক আছে, ছোট বাথরুমে সুবিধা হয় না। আমরাও একদিন একটু আনন্দ করে গোসল করতে পারি। ফিওনা চোখ বড় বড় করে তাকিয়ে বলল, ও তাহলে তো বেশ মজাই হবে। অ্যাকোয়ারা মৃদু হাসি দিয়ে মাথা নাড়ল। তাহলে প্রিন্সের থেকে অনুমতি নিতে যাচ্ছি। আশা করছি তিনি অনুমতি দেবেন। জেসপার ধীর পায়ে ঘুম থেকে উঠে গোসলের দিকে এগিয়ে যায়। তার প্রত্যাহিক অভিজাত গোসলের আয়োজন আগেই সম্পন্ন হয়েছে। অন্য এক ড্রাগন তার জন্য এই বিশেষ স্থানে সবকিছু প্রস্তুত করে রেখেছে। জেসপারের গোসলের জায়গাটা প্রকৃতির কোলে এক স্বর্গের টুকরা। গ্লাস হাউসের বিশাল বারান্দার এক পাশে পাহাড়ের সাথে ঝুলছে গোসলখানা। উন্মুক্ত প্রকৃতির মাঝে অবস্থিত এই স্থান এক রাজকীয় বিশ্রামস্থল। বারান্দার উপর এক সুবৃহৎ বাথটব রাখা, যা তৈরি হয়েছে অভিজাত্যের প্রতীক হিসেবে। তার চারপাশে সাদা মার্বেল পাথর সাজানো। বারান্দার ঠিক পাশেই মেঘেরা এসে লেপ্টে থেকে তার হাত বাড়ালে ছোঁয়া যায় তাদের। দৃষ্টিসীমার উপরে বিস্তৃত সবুজ পাহাড় সারি সারি। মাঝে মাঝে ছোট ছোট ঝর্ণার শব্দ দূর থেকে সুর মূর্ছনা এনে দেয়। কুয়াশায় মোড়ানো এই সৌন্দর্যের মাঝে স্নিগ্ধ আলো ঝলকানি এসে পড়ে বাথটবের স্বচ্ছ জলের উপর। সোনালি আভা এনে দেয় গোটা পরিবেশে। জেসপারের গোসলের স্থানে রাখা হয়েছে ছোট ছোট প্রাকৃতিক পাথরের তৈরি সোপ আর অনন্য উপকরণ, যা তার রাজকীয় রুচির সাথে মিল রেখে মনোমুগ্ধকরভাবে সাজানো। জেসপারের গোসলের আগে বাথটবে বরফের টুকরা ছড়িয়ে দেওয়া হয়, যেন গোসলটা তার জন্য আরামদায়ক হয়। ড্রাগনের তপ্ত তাপমাত্রাকে ঠান্ডা পানির স্নিগ্ধতায় প্রশমিত করার এক প্রাকৃতিক আয়োজন। তার দেহের বাইরের তাপমাত্রা পৃথিবীর মানুষের মতো সেই মেডিসিনের কারণে, তবে ভেতরে লুকিয়ে থাকা ড্রাগনের উষ্ণতা বরফের ঠান্ডা পানির স্পর্শে খানিকটা স্থির হয়। বিশাল কাচের বারান্দায় ঝুলন্ত গোসলখানায় জেসপার প্রবেশের সাথে সাথে চারপাশের প্রাকৃতিক দৃশ্য তার অপেক্ষায় আছে। পাহাড়ের ঢাল, সামনের উঁচু মেঘ, দূরের সবুজ পর্বতমালা, সব মিলে এক অতুলনীয় দৃশ্য। ধীরে ধীরে জেসপার সব পোশাক খুলে ফেলে রাজকীয় সজ্জা ছেড়ে একান্ত নীরবনে নিজেকে প্রকৃতির স্নেহে সঁপে দিচ্ছে। এরপর পা ডুবিয়ে বসলো বরফের ঠান্ডা পানিতে ভরা বিশাল বাথটবে। প্রথম ছোঁয়াতেই ঠান্ডা পানির স্পর্শ তার ড্রাগনের অন্তর্গত তাপকে প্রশমিত করে এক গভীর প্রশান্তির আস্বাদ এনে দেয়। হালকা শ্বাস ফেলে সে আরাম অনুভব করল। সেই শীতল স্রোত তার দেহের সব অবশিষ্ট তাপমাত্রা মুছে ফেলল। পাশে রাখা সুবাসিত বডি ওয়াশ নিয়ে ধীরে ধীরে দেহের সাবানের ফেনা তৈরি করলো। সূক্ষ্ম ফেনায় তার মসৃণ ত্বক ঢেকে উঠল। ফেনার আস্তরণে তার শরীর আরো উদ্ভাসিত হয়ে উঠল। মাথায় শ্যাম্পু করলো নিখুঁত যত্নে। গা থেকে সমস্ত ক্লান্তি ধুয়ে নিয়ে আরেকবার নবজীবনের স্নিগ্ধতায় উদ্ভাসিত হলো। এভাবে গোসলের প্রতিটি মুহূর্ত তার জন্য এক রাজকীয় অভিজ্ঞতা, এক প্রশান্তির অনুভূতি, নিজেকে প্রকৃতির কোলে বিলিয়ে দেওয়া এক সূক্ষ্ম বিলাসিতা। জেসপার নিজের কক্ষে প্রবেশ করে আলমারির একটি দরজা খুলে সে একটি স্নিগ্ধ শার্ট গায়ে জড়িয়ে নিল। কালো আর সাদা রঙের তার পছন্দ, আর সাদা শার্টটি তার ফর্সা দেহের সাথে আরো উজ্জ্বল হয়ে উঠল। শার্টটি পরে সে ভেনাসের বিশেষ পারফিউম নিয়ে তার ঘাড়ের শার্টে আর হাতে লাগালো। পৃথিবীর এই পারফিউম পাওয়া যায় না, তাই জেসপার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে ভেনাসের পারফিউম। চন্দ্রমল্লিকা ফুলের এই সুবাসটি একেবারে স্বর্গীয়।
এটি শুরুতে আনে এক হালকা সুগন্ধি সৌরঘ্রাণ, একদম সূর্যাস্তের পরে ভেনাসের গায়ে জমা বৃষ্টির মতো। এরপর আসে গভীর গন্ধের একটি স্তর, যাতে মিশে থাকে স্টার অ্যানিসও গ্রিন কেয়ারের মিশ্রণ, যা তার শক্তিময় সত্তার প্রকাশ করে। শেষ স্তরে এর সুবাসে রয়েছে একটি মিষ্টি স্যান্ডালউড আর আম্বার গ্রিসের উষ্ণতা, যা তার ড্রাগনের গোপন অন্তর্নিহিত উষ্ণতার ইঙ্গিত দেয়। স্বর্গীয় এই ভেনাস সুগন্ধির এক আবেশে ভরা ঐশ্বর্য, যা অন্য কারোর জন্য নয়, শুধুমাত্র জ্যাসপারের জন্য। এক মুহূর্তে পুরো গ্লাস হাউস সেই সুবাসে ছড়িয়ে পড়ল। ফিওনা তখন টেবিলে নাস্তা সাজাচ্ছিল, আর সবাই উপস্থিত ছিল, শুধু জ্যাসপার বাদে। সবার মধ্যে পরিচিত সেই ঘ্রাণ, তবে ফিওনার জন্য এটা ছিল নতুন এক অভিজ্ঞতা, একেবারে স্নিগ্ধ আর প্রাণবন্ত। ফিওনা সেই সুবাসের ঘ্রাণে বিমোহিত হয়ে গেল। ফিওনা শ্বাস টেনে নিল, সুবাসটি তার শরীরে প্রবাহিত হতে লাগলো। কিছুক্ষণ পর জ্যাসপার সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। তখন ঘরটি তার উপস্থিতিতে নতুনভাবে আলোকিত হয়ে উঠল। সেই ভেনাসের বিশেষ পারফিউম আরো গাঢ় হয়ে পরিবেশকে ভরিয়ে দিল। যখন জ্যাসপার টেবিলে নিজের আসনে বসলো, ফিওনা তৎক্ষণাৎ বুঝতে পারল ঘ্রাণটি ছিল জ্যাসপারের গায়ের পারফিউম। ফিওনার হৃদয়ে অদ্ভুত অনুভূতি প্রবাহিত হতে লাগলো। ইচ্ছে করছিল জ্যাসপার শরীরে নাক ডুবিয়ে সেই ঘ্রাণ গ্রহণ করতে। নিজের উপর রাগ হচ্ছে, এই অদ্ভুত নোংরা চিন্তা কেন তার মনে ঢুকে পড়ছে। ফিওনা নিজেকে প্রশ্ন করতে লাগলো, কেন সে সব ভাবছে। তার ভেতরে একেবারে পরিবর্তন হয়ে যাচ্ছে, জ্যাসপার প্রতি আকর্ষণ এক নতুন মাত্রা অর্জন করছে। ফিওনার অন্যমনস্কতা হয়তো জ্যাসপার কিছুটা আন্দাজ করতে পারলো। তার চোখে যে অদ্ভুত দীপ্তি, সেটা থেকে মনে হলো কিছু একটা চলছে তার মনে। ফিওনা তখন কোথায় হারিয়ে গেছে সে নিজেই জানে না। জ্যাসপার যখন ফিওনাকে ডাকলো, তার কণ্ঠ এক ধরনের তীব্রতা ছিল। ফিওনা, এই শব্দটি তাকে বাস্তবতায় ফিরিয়ে নিয়ে এলো। ফিওনা কেঁপে উঠল, তার ধ্যান ভেঙে গেল। জ্যাসপার টেবিলে বসে তাকে লক্ষ্য করছিল। এভাবে বসিয়ে রাখবে নাকি? খাবার পরিবেশন করবে তো? প্রচুর খিদে পেয়েছে, আগে খাবারটা দাও, সবাই খেতে বসেছে। এসব আকাশ কুসুম ভাবনায় পরেও ডুবে থাকা যাবে। ফিওনা পুনরায় নিজের উপর নিজের রাগ হতে শুরু করলো, আর কোনো কিছু না বলে সবাইকে খাবার বেড়ে দিতে লাগলো। খাবারের মাঝে একবারে সরাসরি জ্যাসপার দিকে তাকিয়ে বলল, বলছিলাম যে প্রিন্স অরিজিন, আপনি যদি অনুমতি দিতেন তাহলে আজকে ফিওনাকে নিয়ে গ্লাস হাউস থেকে বের হয়ে হ্রদে গোসল করতে যেতাম। জ্যাসপার কিছুটা নিঃসংকোচে উত্তর দিল, ওকে, কিন্তু খেয়াল রাখবে এই মেয়ে যেন আবার পালিয়ে না যায়। অবশ্যই পালাতে পারবে না, তবু ওর জন্য খামোখা আমি কোনো হয়রানি করতে চাই না। একেবারে তার কথা সমর্থন করলো, না না প্রিন্স, আপনি আমার উপর ভরসা রাখুন, ফিওনা এমন কিছুই করবে না, শুধুমাত্র অল্প সময়ের জন্য বাইরে যেতে পারবে। জ্যাসপার বলল, আমি চাই না কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটুক। আপনি নিশ্চিন্তে থাকুন প্রিন্স, আমি সবকিছু নিয়ন্ত্রণে রাখবো। খাবার শেষ করে ফিওনা আর একবারে গ্লাস হাউসের বাইরের দিকে বেরিয়ে পড়ল। কড়া রোদে প্রথমে কিছুটা অস্বস্তি লাগলেও ধীরে ধীরে ফিওনা আবার বাইরের হাওয়ার প্রশান্তি অনুভব করলো। এটি তার দীর্ঘ বন্দিদশা থেকে মুক্তির এক নতুন অধ্যায়ের সূচনা। চারিদিকে মুগ্ধ নয়নে তাকিয়ে এসে দেখলো পাহাড়গুলো সত্যি অসাধারণ সুন্দর। বনভূমির মাঝে গাঢ় সবুজ রঙের ফুল ফুটিয়ে তুলেছে হ্রদের পানিগুলো, কতটা পরিষ্কার আর নীল। এক বিশাল নীল সুতোর মতো জলরাশি সারা পৃথিবীকে আলিঙ্গন করে রেখেছে। হঠাৎ ফিওনার দৃষ্টি আকর্ষণ করলো অ্যাকুয়ারা, যে একটি রঙিন ডিঙ্গি নৌকা নিয়ে সেটা কত সুন্দর ফুল দিয়ে সাজিয়ে তুলেছে। ফিওনা চোখের মুখে আনন্দের উচ্ছ্বাস। এটা কি তুমি সাজিয়েছো? ফিওনা অবাক হয়ে জিজ্ঞেস করলো। অ্যাকুয়ারা মাথায় নাড়ে বলল, হ্যাঁ, ভাবলাম আজকের জন্য বিশেষ কিছু করি। এই নৌকাটা আমাদের আনন্দের মুহূর্তগুলো ভাগাভাগি করার জন্য তৈরি করলাম। ফিওনা হাসি মুখে নৌকাটির দিকে আরো একবার তাকালো। ফুলগুলো নৌকার সৌন্দর্যকে দ্বিগুণ করে দিয়েছে। ফিওনা আর অ্যাকুয়ারা দুজনে নৌকায় উঠে বসে পড়লো। নৌকাটা ফুলের মাঝে অবস্থান করছিল। ফিওনা মুগ্ধ হয়ে চারপাশে তাকালো। নৌকার পাশে থাকা রং বেরঙের ফুলগুলো তাদের হাসিকে আরো উজ্জ্বল করে তুলছিল। সাবলীল হেসে ফিওনা দু পা পানিতে ডুবালো। কোমল পানি তার পায়ের তলে ছুঁয়ে গেল। পায়ের তলে নাচতে নাচতে ফিওনা এক বাচ্চার মতো হাসতে লাগলো। প্রতিটি ঢেউ তার হাসির সাথে মিলে যাচ্ছিল। কি অসাধারণ, ফিওনার উল্লাসের সাথে বলল। সত্যি এক রূপকথার অনুভূতি হচ্ছে। একবার তার পাশে বসে ফিওনার আনন্দ দেখে ভীষণ খুশি হলো। ঠিক বলছে, এটা আমাদের জন্য রূপকথার আনন্দ। ফিওনার মনে হচ্ছিল এই প্রথমবার এখানে আসার পর এতটা আনন্দ অনুভব করলো। প্রকৃতির সাথে এই সংযোগ, মুক্ত বাতাসের স্রোত আর ফুলের সৌন্দর্য সবকিছু মিলিয়ে তার হৃদয়ে প্রশান্তি দিচ্ছিল। আচ্ছা ফিওনা, চলো এবার হ্রদে নামি, একেবারে উৎসাহের সঙ্গে বলল। ফিওনা মাথা নেড়ে সম্মতি জানালো। দুজনে একসাথে পানির গভীরে নেমে গেল। হালকা ডুব দিয়ে একে অপরের মুখোমুখি দাঁড়ালো।
হঠাৎ ফিওনা দুষ্টুমি করে অ্যাকোয়ার দিকে পানি ছড়িয়ে দিল। থামো ফিও, অ্যাকোয়ারা হাসতে হাসতে হাত দিয়ে চোখ মুখ ঢেকে নিল। অ্যাকোয়ারার চোখে মুখে পানি পড়তে লাগলো। দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে মজা। এই বলে অ্যাকোয়ারা সৃষ্টির প্রক্রিয়ায় ড্রাগনের রূপে পরিণত হলো। বিশাল আকাশী ডানা ঝাপটে উঠলো আর সে পানির উপর দিয়ে গা ছমছম করা এক দারুণ দৃশ্য সৃষ্টি করলো। ফিওনা অবাক হয়ে তাকিয়ে রইল। অ্যাকোয়ারা যখন ডানা ঝাপটালো, তার বিশাল ডানা থেকে পানি ছিটকে ফিওনার দিকে এলো আর স্রোতের সঙ্গে ভেসে যেতে লাগলো। হঠাৎ তার মুখে নাকে পানি ঢুকে গেল, মনে হলো এক জলোচ্ছ্বাসে ডুবে গেছে। অ্যাকোয়া থামো প্লিজ, এটা কিন্তু চিটিং। ফিওনা অস্থির হয়ে চেঁচিয়ে উঠল। এক হাতে জল ধরে রাখার চেষ্টা করলেও হাসি আর অস্থিরতা সামলাতে পারছিল না। ফিওনা আর অ্যাকোয়ারা যখন আনন্দে মেতে উঠেছে, তখন দূরে একজোড়া চোখ তাদের দিকে গভীর দৃষ্টিতে নিমজ্জিত ছিল। সেই শান্ত পলকহীন চোখের অধিকারী জ্যাসপার তার বিশাল গ্লাস হাউসের ছাদে দাঁড়িয়ে ছিল। তার মনোযোগ সারা বিশ্বের সমস্ত কিছুকে ভুলিয়ে দিলেও ফিওনার হাসিতে নিবিষ্ট হয়েছিল। ফিওনার হাসির ঝড় তার হৃদয়ে এক অস্থিরতা সৃষ্টি করছিল। প্রতিটি হাসির ঢেউ জ্যাসপারের ভিতরটা নাড়া দিচ্ছিল। অদ্ভুত এক অনুভূতি, মাথায় অস্পষ্ট একটা চাপ অনুভব করছিল। মনে হলো মাথা থেকে কিছু একটা নিষ্ক্রিয় হচ্ছে। এর মাঝে তার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠছিল। সেখানে এক অজানা শক্তির স্রোত প্রবাহিত হচ্ছে। জ্যাসপার বুঝতে পারছিল তার ভেতরে কিছু একটা ফাংশন অ্যাক্টিভ হয়ে উঠেছে।